হ্যালো গাইজ, আমি স্বাগত অ্যান্ড ওয়েলকাম টু স্টাম্প লাইন। আজকে ভিডিওটা একটু আলাদা রকম হবে। আমরা আজকে কোনো রকম ম্যাচ অ্যানালিসিস কিংবা আমরা কোনো রকম ম্যাচের মানে হাইলাইটস নিয়ে কথা বলতে আসিনি। আমাদের ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রিতে অনেক গ্লোরিয়াস মোমেন্টস আছে যেগুলো আমাদের চ্যারিশ করা উচিত বারবার, এবং যখনই কোনো পার্টিকুলার একটা ইভেন্ট আসে তখন সেই ইভেন্টে ইন্ডিয়ার যে রিমার্কেবল উইনগুলো সেগুলোর গল্পগুলো একবার করে আমাদের শুনতে ইচ্ছে হয়। তো তোমরা সবাই জানো যে টি-20 ওয়ার্ল্ড কাপের আর কয়েকদিনই বাকি। ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ স্টার্ট হচ্ছে। আর এই টি-20 ওয়ার্ল্ড কাপের ভারতের যে জার্নিটা, সেইটার যে গ্লোরিয়াস চ্যাপ্টার কিন্তু প্রথম বছরই লেখা হয়ে গেছে। যারা এখন নতুন ক্রিকেট দেখছে তারা হয়তো সেই 2007-এর ভারতীয় টিমটার ব্যাপারে খুব একটা বেশি কিছু, মানে ভিডিওতে তোমরা যেটুকু দেখেছো বিভিন্ন রকম ভিডিওতে সেইটুকুই জানো। কিন্তু আমরা বিশেষ করে আমি সেই সময় 2003 থেকে খেলা দেখতে, আমি রানাদা ঠিক 2003 বিশ্বকাপ থেকে আমার খেলা দেখা আর কি, সৌরভের ক্যাপ্টেন্সি থেকে। সেখান থেকে এই 2007-এই 50 ওভার ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার সব থেকে শকিং মানে এক্সিট, হ্যাঁ সেটাও আমি দেখেছি। তখন আমরা কেঁদেওছি, 2003-এর ফাইনালেও কেঁদেছি। তো 2007-এ টি-20 বিশ্বকাপটা নিয়ে সেই সময় অস্ট্রেলিয়ার যে ডমিনেন্স, তখন বলো মাইটি অস্ট্রেলিয়া, সেই যে প্যাক অফ উলফ বলতো মানে রিকি পন্টিং অস্ট্রেলিয়াকে, তার সামনে 2007-এর এই টি-20 বিশ্বকাপ নিয়ে সত্যি কথা বলতে কোনো ভারতীয়র মনেই চ্যাম্পিয়ন হওয়ার আশা ছিল বলে আমার মনে হয়। প্রথম থেকে তারা ভেবেছিল যে ভারত যাচ্ছে, পার্টিসিপেট করবে, একটা ভালো খেলা যদি হয়। কারণ তখন ইন্ডিয়ার যারা তথাকথিত বড় নাম, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, এরা সবাই, অনিল কুম্বলে, 5 জন যে সব থেকে বড় নাম, তারা এই টি-20 ওয়ার্ল্ড কাপে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছিল। ফলে তথাকথিত তখন নতুন একজন মানে আর কি উইকেট কিপার ব্যাটসম্যান ভারতের রাঁচি থেকে আসে, সবাই তারা নাম শুনেইছ, মহেন্দ্র সিং ধোনি। তার ক্যাপ্টেনশিপে একটা ইয়াং টিম, মানে তখন ইয়াং টিম আর তার সাথে কিছু এক্সপিরিয়েন্স, যেমন যুবরাজ সিংয়ের একটা এক্সপিরিয়েন্স ছিল, গৌতম গম্ভীরের একটা এক্সপিরিয়েন্স ছিল, বীরেন্দর সেহবাগের একটা এক্সপিরিয়েন্স ছিল, হরভজন সিংয়ের একটা এক্সপিরিয়েন্স ছিল, অজিত আগারকারের একটা এক্সপিরিয়েন্স। এই ধরনের একখানা টিমকে, এবং তার সাথে রিলেটিভলি একদম নতুন রোহিত শর্মা এবং মানে আরবি সিং, ইউসুফ পাঠান ডেবিউ করেছিল, ঠিক আছে, একদম নতুন এই যে নামগুলো তখন 2007-এ তাদের ওপরে ভরসা করে একটা টিম পাঠানো হয়েছিল। তো আমার থেকে ভালো সেই সময় এই গল্পটা, মানে আমি যেটুকু মানে আর কি ইয়ে করলাম, এই গল্পটা ডিটেলে কিন্তু রানাদার কাছ থেকে আমি এই কারণে জানতে চাইছি। আমি রানাদাকে অনেকদিন আগে রিকোয়েস্ট করে, রানাদা বলেছিল ঠিক আছে দাঁড়া, আমি একদিন এটাকে নিয়ে একটা আমরা এপিসোড বানাবো। যে ডিটেলটা রানাদা খুব ভালো করে জানে, যেহেতু রানাদা সেই সময় মানে ক্রিকেটের সাথে সেই সময় একদম মানে খুব ক্লোজলি যুক্ত ছিল, এবং নিজেও সেই সময় মনে হয় তখন তুমি খেলতেও সেই সময়, তখন না তখন চাকরি করছি, আচ্ছা চাকরি করছো তখন, খেলার সাথে রিলেশনটা খুব ভালো। তো আজকে রানাদা আমি একটু কম বলবো, তুমি অনেকটা বেশি বলবে। তোমার কাছ থেকে আমি এবং দর্শকরা এই 2007-এর যে ফেমাস উইন এবং উইনের পেছনের কাহিনীটাও, শুধুমাত্র উইনটা তো সবাই বলে, কিন্তু তার পেছনের ব্যাক স্টোরিটা কী ছিল সেইটা আমরা তোমার কাছ থেকে জানবো। ওকে, তো ফার্স্ট অফ অল আমি জানা আবার সবাইকে স্বাগত জানাই স্টাম্প লাইনে। আজকের এপিসোডটা কি, আমরা একটা নাম যদি দিই স্বাগত, এটাকে যদি আমরা বলি নস্টালজিয়া অফ ইন্ডিয়ান ক্রিকেট, অফ গ্লোরিয়াস মোমেন্ট, যা বলবি তুই একদম। তো 2007-এর ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ বলার আগে আমি জাস্ট, তুই অনেকটাই সাম আপ করে দিচ্ছিস, তাও আমি বলছি 2007-এ সে বছরই 50 ওভার্সের ওয়ার্ল্ড কাপ ছিল একদম, এবং ওই 50 ওভার্স ওয়ার্ল্ড কাপটা হচ্ছে লাস্ট ওয়ার্ল্ড কাপ যেখানে সচিন, সৌরভ আর দ্রাবিড় একসঙ্গে খেলেছিল, কুম্বলে, ইভেন অনিল কুম্বলে। তো সে বছর রাহুল দ্রাবিড় ক্যাপ্টেন ছিল, হ্যাঁ, গ্রেগ চ্যাপেল তখন কোচ ছিল। ওই সময় একটা বিশাল ট্রানজিশন পিরিয়ড চলছিল, আমরা সবাই জানি। তো গ্রুপ স্টেজে 3টে খেলা ছিল ইন্ডিয়ার। ফার্স্ট ছিল হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে, ফার্স্ট বাংলাদেশের সঙ্গে যেটা হেরে যায়, তারপরে ছিল বারমুডার সঙ্গে, যেখানে একটা বিশাল উইন করে, 418 রানের একটা বিশাল টার্গেট সেট করে।
সচিনও সেবারে সেঞ্চুরি করেছিল। হ্যাঁ, আর লাস্ট খেলাটা পরে শ্রীলঙ্কার সঙ্গে, যেখানে ইন্ডিয়া আবার হেরে যায়। তো গ্রুপ পর্বেই ইন্ডিয়া সে বছর প্রথম সরে গেল। আফটার 1983 ওয়ার্ল্ড কাপের পরে ইন্ডিয়া প্রথম এরকম সরে গেল, এবং ইন্ডিয়া পাকিস্তান দুজনেই সেবার মানে গ্রুপ স্টেজ থেকে এক্সিট নিয়ে নিয়েছিল, যেটা সবচেয়ে শকিং ছিল। হ্যাঁ, এবং পাকিস্তানের তো ইনফ্যাক্ট মনে হয় বব উলমারও সেই সময় মারা গেছিল ওই ডিউরিং দ্যাট ওয়ার্ল্ড কাপ। ঠিক একদম ঠিক বলেছিস। তার ফলে ইন্ডিয়া একটা বিশাল একটা ট্রানজিশন পিরিয়ডে চলে গেল একদম। তো তখন যেন মনে হতে শুরু করলো যে বড় গ্রেডদের এটাই হচ্ছে শেষের শুরু। আচ্ছা, ঠিক আছে। তো ওরা কি করলো, ওরা অপ্ট আউট করে ফেললো যে আমরা, তখন আবার টি-20 ওয়ার্ল্ড কাপ অ্যানাউন্স হলো ফার্স্ট টাইম। আচ্ছা, ফার্স্ট টাইম 20 ওভারের ওয়ার্ল্ড কাপ চালু হবে সাউথ আফ্রিকাতে। আচ্ছা। তো তখন সচিন, সৌরভ, দ্রাবিড়, কুম্বলে ওরা বললো যে না, আমরা টি-20 ওয়ার্ল্ড কাপটা আমরা খেলবো না, ওখানে ইয়াং প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত। আচ্ছা। আর একটা এমনি একটা শকিং একটা ট্রমাতে ছিল ওয়ার্ল্ড কাপ হারার পর। তো সেই জায়গাটা ওরাও বলছিল যে আমরা রেস্ট করি, বরঞ্চ এই খেলাটা 20 ওভারের খেলাটা ফর দ্য ইয়াং প্লেয়ার্স। তো ওই সময় গ্রেগ চ্যাপেলকেও সরানো হলো আফটার দ্যাট ওয়ার্ল্ড কাপ। আচ্ছা। তার ফলে একটা ইন্টারিম কোচ করা হলো নতুন, লালচাঁদ রাজপুত। আচ্ছা। আর বোলিং কোচ হলো ভেঙ্কটেশ প্রসাদ, ফিল্ডিং কোচ হচ্ছে রবিন সিং। এই একটা স্কোয়াড, মানে এটা হচ্ছে তোর কোচিং ম্যানেজমেন্ট। এবার যদি টিমের দিকে যাই, টিমকে প্রথমেই ওরা বললো যে ক্যাপ্টেন কাকে করা হবে, কারণ সচিন করবে না, সচিন নেই, সৌরভ নেই, দ্রাবিড় নেই। বীরেন্দ্র সেহবাগ তখন একটুখানি চলছে, টালমাটাল চলছে। তখন যখন ইয়াং গার্লসদের নিয়ে করা হচ্ছে, তখন ইয়াং ক্যাপ্টেনই করা হোক ফর বেটার ফিউচার। তার ফলে মহেন্দ্র সিং ধোনি, যে নামটা আমরা ভালো করেই জানি, তাকে ফার্স্ট টাইম ইন্ডিয়ান ক্যাপ্টেন করে দেওয়া হলো। আচ্ছা, একটা মাঝখানে তোমায় প্রশ্ন করি, এটা সবাই জিজ্ঞেস করে কিংবা বলে যে যুবরাজ সিং কি এই সময় ক্যাপ্টেন হওয়ার মানে একটা বড় অপরচুনিটি হারিয়ে ফেলেছিল? দেখ, ওই সময় দাঁড়িয়ে আমারও কিন্তু সেম কথাটাই মনে হয়েছিল, কিন্তু এখন এই ডেটে বসে মনে হচ্ছে না যে ওই ডিসিশনটাই ঠিক। একদম তুই ঠিক কথাই বলেছিস। অ্যাকচুয়ালি কি হয় না, আমরা সময়ের সাথে সাথে যে সময়টা থাকি প্রেজেন্টেই আমরা তখন কথা বলি, কিন্তু ফিউচারে গিয়ে আবার পাস্টে চলে যাই, তখন গিয়ে যখন দেখি হ্যাঁ না, এই ডিসিশনটা কখনো রিপেন্ড করতে হয়, আর নাহলে গ্লোরিফাই করি আমরা। এই ক্ষেত্রে সেটাই হয়েছে। এবারে বলি, যদি টিম স্কোয়াডটা তুই দেখিস, তখন টিম স্কোয়াড নিয়ে হয়েছিল বীরেন্দ্র সেহবাগ, যুবরাজ সিং হচ্ছিল ভাইস ক্যাপ্টেন, তোর গৌতম গম্ভীর, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, রবিন উথাপা, তোর দীনেশ কার্তিক। বোলার ছিল তোর হরভজন সিং, পিয়ুষ চাওলা, এরা দুটো স্পিনার ছিল। আর পেসারদের মধ্যে ছিল তোর আগরকার, আরপি সিং, যোগিন্দর সিং বলে একটা নতুন প্লেয়ার এসেছিল, আর শ্রীশান্ত। ঠিক আছে, এবার তুই বল এই টিমের মধ্যে তখন রোহিত শর্মা ওই সময় তোর ওপেনার কে ছিল? ওপেনার তো বীরেন্দ্র সেহবাগ আর গৌতম গম্ভীর। না, এটাই মজার ব্যাপার। আচ্ছা, সেই সময় সেই ওয়ার্ল্ড কাপে গৌতম গম্ভীর তখন 2 ডাউন আর 5 ডাউনে খেলছিল, 4 ডাউন। ওপেনার ছিল বীরেন্দ্র সেহবাগ, যুবরাজ সিং। হ্যাঁ, 1 ডাউন ইরফান পাঠান। আচ্ছা, 2 ডাউন গৌতম গম্ভীর। এইটা অ্যাকচুয়াল লাইন আপ ছিল? এটা তখন অ্যাকচুয়াল টি-20 ওয়ার্ল্ড কাপের লাইন আপ ছিল, যেটা লালচাঁদ রাজপুত শুরু করলো। আচ্ছা, ঠিক আছে। এবারে ফার্স্ট খেলা যেটা হয়, সেটা কিন্তু বৃষ্টির জলে ভিজে বন্ধ হয়ে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ফার্স্ট খেলাটা ইন্ডিয়ার স্কটল্যান্ডের সঙ্গে ছিল, সেটা ওয়াশ আউট হয়ে যায়, পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। আসল খেলাটা শুরু হয় সেকেন্ড খেলা থেকে ইন্ডিয়া, যার সবচেয়ে বড় প্রতিপক্ষ পাকিস্তান। ইন্ডিয়া পাকিস্তান দিয়ে ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার জার্নি শুরু হলো, ফেমাস বোল আউট ইভেন্ট। রাইট। তো ইন্ডিয়া সেবার করেছিল 141, ঠিক আছে, এটা সেকেন্ড ম্যাচ ছিল। পাকিস্তানও ঠিক সেম করেছিল 141। হ্যাঁ, ড্র। এখন আমরা দেখি টাই হয়ে যাওয়ার পর একটা সুপার ওভার, যে একটা টিম ব্যাট করবে, আবার পরের টিম ওটা চেস করবে। তখন ছিল ফার্স্ট শুরু হয়েছিল যে 6টা বল, একটা ওভারে 6টা বল, 6টা প্লেয়ার বল করবে, 6বার উইকেট যদি ভাঙতে পারে সেগুলো কাউন্ট হবে, যেমন পেনাল্টি শুট আউট। একদমই ঠিক আছে, ওটাকে বোল আউট বলতো। ওটা তখন বলা হতো বোল আউট, এবং সেটা ওয়ার্ল্ড কাপে প্রথম শুরু হয়েছিল ইন্ডিয়া পাকিস্তান দিয়ে। আচ্ছা, যেহেতু ফার্স্ট ওইটাই তখন ড্র হয়েছিল এবং লাস্ট। হ্যাঁ, তারপরে আর হয়নি, তারপরে কখনো বোল আউট হয়নি। এবং সেই বোল আউটটাও ইন্ডিয়া বোলাররা ছিল, ফার্স্ট হচ্ছে হরভজন সিং, তারপরে গেল বীরেন্দ্র সেহবাগ, তারপরে গেল রবিন উথাপা, এবং 3জনই উইকেটে মেরেছিল। আচ্ছা, আর ওদের কেউই মারতে পারেনি, প্রথম 4টে বোলার কেউ উইকেটে মারতে পারেনি।
তার ফলে কি ইন্ডিয়া জিতে গেছিল। এর একটা পেছনে কারণ ছিল, ইন্ডিয়ার যে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি, ও উইকেট কিপারও ছিল। ও কি করেছিল, স্টাম্পের ঠিক একদম সামনে দাঁড়িয়েছিল, যার ফলে কি হয়েছিল, বোলাররা ঠিক উইকেটটাকে এম করছিল। ঠিক আছে, পাকিস্তানটা অনেকটা পেছনে দাঁড়িয়েছিল এবং ওদের মনে আছে আমার ভালো, উমর গুল, মোহাম্মদ ইউসুফ, শাহিদ আফ্রিদি সব জোরে বোলারকে নামিয়েছিল, যারা মেনলি পিচ হার্ড ডেকে বল ফেলে বাউন্সে বেরোয় এবং সবকটা বল ওই বাউন্সেই বেরিয়ে গেল, একটা উইকেটে হিট করলো না। তো এই একটা ট্যাকটিক্যাল ফার্স্ট মুভ আমরা দেখেছিলাম মহেন্দ্র সিং ধোনির থেকে। রাইট, সেকেন্ড ম্যাচটা যখন আসলো, সেই ম্যাচটা গিয়ে আমরা নিউজিল্যান্ডের কাছে হেরে গেলাম। থার্ড ম্যাচ আর কি। নিউজিল্যান্ড সেই তো অনেক আগে থেকেই আমাদের ভাগ্যচক্রে বসে আছে। তো নিউজিল্যান্ড কিন্তু করেছিল তোর 190, ঠিক আছে, তখন দিনে বিগ স্কোর, আর ইন্ডিয়া করেছিল 180। আচ্ছা, 10 রানে হারলো। তো এর পরের ম্যাচটা ছিল ইন্ডিয়া আর ইংল্যান্ডের মাস্ট উইন ম্যাচ। জিততেই হবে গ্রুপে, না হলে আর পরের স্টেজে উঠতে পারবে না। এবারে ওই গ্রুপ স্টেজের ওই ইংল্যান্ড আর ইন্ডিয়ার ম্যাচটা না হিস্টোরিক্যাল ম্যাচ হয়ে রয়েছে আজ অব্দি। অবভিয়াসলি সেটা সবাই জানে। এটা হচ্ছে ফর যুবরাজ সিং। সেই যে 6 বলে 6টা ছক্কা, ওই ম্যাচটা থেকে লিথাল যুবরাজ বেরিয়ে এলো। রাইট, সত্যি মানে ওই যে আগে মানে অ্যান্ড্রু ফ্লিনটপের সঙ্গে একটা বচসা শুরু হলো, দিয়ে ওর মাথায় যে কি পোকাটা নড়লো ঠিক বুঝতে পারলাম না। বেচারা স্টুয়ার্ট ব্রড আসলো বল করতে, তারপর যেভাবে 6গুলো মারছিল সেটা হচ্ছে পাড়ার মোড়ে দাঁড়িয়ে কাউকে মারছে। সত্যি তাই, মানে প্রত্যেকটা বলই মানে একটা কিন্তু ছোট 6 নয়, সব বড় বড়। হ্যাঁ, বড় 6 মেরেছে। অফ স্টাম্পের বাইরে যে ফুল টস বলটা ছিল ওদিকেও সে তখন আমি যে হ্যাঁ, কিন্তু ওই দিকটা সবথেকে লং বাউন্ডারি ছিল। রাইট, সবচেয়ে বড় মেরেছে তোর মিড উইকেট দিয়ে 6টা মারলো, সেইটা। তো সেই ম্যাচটা তো ইন্ডিয়া ইংল্যান্ডকে হারিয়ে দিল। যুবরাজ সিং ম্যান অফ দ্য ম্যাচ। ওইটা হচ্ছে 12 বলে ও 50 মারলো, মানে ফার্স্ট টেস্ট 50 তখন অবধি ছিল, সব এখনো অবধি ফার্স্ট টেস্ট 50 আছে। 12 বলে 50 হচ্ছে ফার্স্ট টেস্ট 50। তো সেটাই ও 30 বলে 70 নট আউট ছিল, না আউট হয়েছিল 30 বলে 70 আউট হয়েছিল। আচ্ছা, আউট হয়েছিল। তারপরের ম্যাচ ছিল সাউথ আফ্রিকার সঙ্গে, যেটা ইজি জিতলো। ঠিক আছে, এটা ছিল হচ্ছে তোর 19th of September না 19th of September না 22nd সেপ্টেম্বর সাউথ আফ্রিকার সঙ্গে। সেই ম্যাচে প্রথম রোহিত শর্মা 50 মারলো, ফার্স্ট ইন্টারন্যাশনাল ঝলক অফ রোহিত শর্মা দেখা গেছিল ওখানে পাওয়া গেল। আচ্ছা হ্যাঁ, ওই আমার এখনো মনে আছে, মানে ধোনির সাথে মনে লাস্টের দিকে এসে একটা পার্টনারশিপ হয়েছিল, একটা পুল শট প্রথম ওই সেই সময় দেখিয়েছিল, সেই পুলে শর্ট পুলে যে 6 সাউথ আফ্রিকার মাঠে। হ্যাঁ, সেটাই প্রথম এবং ইন্ডিয়া সাউথ আফ্রিকা জিতে গ্রুপ স্টেজ থেকে কোয়ালিফাই করলো সেমিফাইনালে। আচ্ছা, সেমিফাইনালে পড়লো হচ্ছে মাইটি অস্ট্রেলিয়া। মানে তুই জানিস ওই সময় অস্ট্রেলিয়ার টিম এখনো গায়ে কাটা দিয়ে উঠছে, সেই সময় হেডেন, অ্যাডাম গিলক্রিস্ট, কাকে বলবি আজকে মানে লকডাউন কিডস, তারা যে অস্ট্রেলিয়াকে দেখছে, আমি আবারও বলে দিই যে তোমরা এমন একটা অস্ট্রেলিয়াকে দেখছো, মানে ওই বলে না যে রস্সি জল গই পর পার নেই গিয়া, ওই পারটাকেই তোমরা দেখতে পাচ্ছ। ইউ ক্যান ইম্যাজিন যারা যে মানে 90s-এর 97 98 থেকে শুরু করে এই 2011 মানে 7-8 অব্দি এই যে অস্ট্রেলিয়া, এই যে কি অস্ট্রেলিয়া ছিল, মানে কি বলবো, তাদের খেলা, তাদের শুধু খেলা নয়, তাদের অ্যাটিটিউড মাঠে, মানে যে একটা ক্লিয়ার ডমিনেন্সের যে একখানা মানে ভাবমূর্তি, যে একটা টিম যে জানে যে আমি নাম্বার 1 এবং সে নিজেকে ফিল করে আমি নাম্বার 1। হ্যাঁ, সেই যে একটা অ্যাটিটিউড, একটা যে লায়ন অ্যাটিটিউড, আর সবচেয়ে ক্রুয়েল অ্যাটিটিউড, মানে হ্যাঁ, নো মার্সি, অপোনেন্টকে একদম বিধ্বংস করে দাও, নো মার্সি অ্যাটিটিউড ছিল। যে এইরকম একখানা অস্ট্রেলিয়া, বাপ রে বাপ। ওফ, বলো সেই অস্ট্রেলিয়াকে কিন্তু ইন্ডিয়া হারিয়েছিল এবং আবার সেই যুবরাজের ব্যাট জ্বলে উঠলো। এবং এই সময় আমার একটা ছোট্ট জিনিস বলি, আমি এই সময় মনে আছে যে রিকি পন্টিং বলেছিল যে আমরা ইংল্যান্ড নই এবং আমাদের এগেনস্টে যুবরাজ সিং এই স্ট্রাইক রেটে ব্যাট করা আমাদের মানে এগেনস্টে যুবরাজ সিংয়ের পক্ষে সম্ভব। এই স্টেটমেন্টটা রিকি পন্টিং দিয়েছিল মানে প্রেস কনফারেন্সে, যে উই আর নট ইংল্যান্ড যার সাথে যুবরাজ এরকম মানে ছেলে খেলা করতে। কিন্তু যুবরাজ সিং দেখিয়ে দিয়েছিল যে যখন তার ব্যাট চলে
তখন সে অস্ট্রেলিয়া হোক ইংল্যান্ড হোক কোনো ব্যাপার না। সেটাও প্রথম থেকেই দেখেছি। ওর ফার্স্ট ম্যাচ যেটা ছিল, যদি মনে করে রাখিস, সৌরভের ক্যাপ্টেনশিপে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। হ্যাঁ, সেটা অস্ট্রেলিয়ার মাটিতেই ছিল। অস্ট্রেলিয়ার মাটিতে, এবং অস্ট্রেলিয়াকেই ফার্স্ট ওভার মারলো, ঠিক আছে না? সেটা ফার্স্ট 50 ছিল যুবরাজের। তো সেদিনও আবার 50 মারলো, 70 of 30 বলস। সেদিনকে আমার এখনো মনে আছে, তোমারও মনে আছে আই গেস, যে ব্রেডলিকে বসে একটা 6 মারছিল ইয়েতে, স্ট্যান্ডসে, হাঁটু গেড়ে বসে স্ট্যান্ডসে। ওফ, অসাধারণ। আর সেদিন আরেকজন ভালো খেলেছিল, খুব ভালো বল করেছিল, সেটা হচ্ছে শ্রীশান। ওই যে ম্যাথিউ হেডেনের উইকেটটা টাং টাং করে বলটা পড়লো, সেই ক্রিজের উপরে হাত ফাত চাপড়ানো ফাপড়ানো, তো অসাধারণ অসাধারণ। এবং সেদিন দেখা গেল একটা ইন্ডিয়ান জুবিলেন্ট, যে ইয়াং গানস যে খেলা যে করতে পারে, টিম। আর ওই মাইথি অস্ট্রেলিয়া, ওকে হারানো, যেখানে গিলক্রিস্ট রয়েছে, পন্টিং রয়েছে, ম্যাথিউ হেডেন রয়েছে, মাইকেল ক্লার্ক রয়েছে, তো ব্রেটলি রয়েছে, তো ওই টিমটাকে হারানো মানে এটা ইটস মানে হ্যাঁ, মাইক হাসি সব তখন। তো অস্ট্রেলিয়া অল টাইম ফেভারিট তখন, অল টাইম। হ্যাঁ, মানে প্রথমে তো বলাই হচ্ছিল অস্ট্রেলিয়া জিতবে, আর কেউ জিততেই পারে না তখন। ওয়ার্ল্ড কাপ মানে অস্ট্রেলিয়া জিতবে, এটাই ভাবা হতো। তার আগে অব্দি তাই হয়েছে। হ্যাঁ, কারণ 2007-এও ওরাই জিতেছে, 50 ওভার ওয়ার্ল্ড কাপ 2003-এও জিতেছে, তার আগেরটাও জিতেছে, 99-এও জিতেছে। তো সেক্ষেত্রে তখন অন্য কিছু ভাবাই যাচ্ছিল না। যাই হোক, তো সেই ক্ষেত্রে ইন্ডিয়া নিয়ে নিল সেমিফাইনাল। তারপরে সেই ম্যাচ যেটার জন্য আমরা অধীর অপেক্ষা করেছিলাম, এবং প্রথমবার, আর ওই ফাইনালটাকে বলা হয় মাদার অফ অল ফাইনালস। একদম তাই। ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল খেলা, একদম মানে পাকিস্তানের ক্যাপ্টেন মিসবাউল হক, অসাধারণ প্লেয়ার। সেদিন কিন্তু মানে খুব বেশি রান পোস্ট করতে পারেনি ইন্ডিয়া। হ্যাঁ, কারণ উমার গুল খুব ভালো বল করেছিল, দুর্দান্ত বল করেছিল। তো সেদিন, তবে সেদিন উমার গুল বল করার ফলে আমাদের যে উইকেট পরপর পড়ছিল, থ্যাঙ্কস টু গৌতম গম্ভীর, সেদিন একা দাঁড়িয়ে কিন্তু ইনিংসটা স্টেডি দান করেছিল। এটা মানি যে ও কিন্তু বিগ ম্যাচ প্লেয়ার, একদম একদম। প্রত্যেকটা ফাইনালে কিন্তু তুই দেখবি যেখানে ওর গৌতম গম্ভীর অবদান আছে, সবসময় কন্ট্রিবিউশন আছে। ওর সেই 75টা কিন্তু আমাদের ইনিংসটাকে অনেক স্টেডি করেছিল, একটা রেসপেক্টেবল পজিশনে পড়িয়েছিল 157, যেটা তখনকার দিনে একটা ফাইনালে, হ্যাঁ তখনকার দিনে ফাইনালে 157 মানে 20 ওভার ম্যাচে 157, এটা 50-50 ম্যাচ বলা যেতেই পারে। তো সেইখানে দাঁড়িয়ে লাস্ট ওভার ড্রামা আসলো, যেখানে কিনা লাস্ট ওভারে 13 রান দরকার পাকিস্তানের, 6 বলে 13। এইবারে তখন বোলার বাকি রয়েছে, আমাদের সবকটা বোলারই ভালো মোটামুটি মার খেয়েছে, আর পাকিস্তানের একা ত্রাতা হয়ে দাঁড়িয়ে আছে মিসবাউল হক, লাস্ট উইকেট আই গেস। রাইট। তো ওর তখন 9টা উইকেট পড়ে গেছে পাকিস্তানের অলরেডি। বোলার হরভজন সিং রয়েছে, আরপি সিং রয়েছে, আগারকার রয়েছে, এরা সব এক্সপিরিয়েন্স বোলার। এক ওভারে আমার যা মনে হয় যে এদের 4 ওভার করে শেষ হয়ে গেছিল, খালি হরভজনের বাকি ছিল 1 ওভার। না আমি বলছি এরা ছিল, কিন্তু হরভজনেরই শুধু লাস্ট ওভারে হরভজনেরই 1 ওভার বাকি ছিল, বাকি সবাই আরপি সিং এর কভার হয়ে গেছিল। তখন একজন অনামী বোলারকে বল তুলে দিল, যেটা হচ্ছে যোগিন্দর শর্মা। একদম, তার আগে দেখতে সেইভাবে কিন্তু আমরা কেউ নামও শুনিনি বা দেখিও নি। আর যোগিন্দর শর্মা মনে হয় সেই ওয়ার্ল্ড কাপে খুব একটা বেশি ওভার করেওনি, একটা দুটো ম্যাচে এদিক ওদিক হয়তো 1-2 ওভার করেছে আর কি। আচ্ছা, সেই ফাইনালে একমাত্র ডেবিউ করেছিল ইউসুফ পাঠান। হ্যাঁ, কারণ লাস্ট মোমেন্টে মনে হয় বীরেন্দ্র সেহবাগ অপ্ট আউট করে গেছিল। ইউসুফ পাঠানের ডেবিউ করেছিল সেই 2007 ওয়ার্ল্ড কাপের ফাইনালে, একটা 6 মেরে তারপরে আউট হয়ে গেছিল। হ্যাঁ, তো এই ছোট ছোট গল্পগুলো বেশ ভালো লাগে। না, ইরফান পাঠান এটা নিয়ে বলে যে ইউসুফ তো জানতো যে খেলবে না, তো ইউসুফ সকালবেলা, যেহেতু ডে গেম ছিল, সকালবেলা ইউসুফ রীতিমতো মানে 2 ঘন্টা জিম ফিম করে রানিং ফানিং করে চলে এসেছিল, যে আমি তো খেলবো না, আমি তো বল বয়ের কাজ করবো। হ্যাঁ, এইবার এসে সে জানতে পারে যে আমি তো খেলছি। এবার সে ইরফানের কাছে যায় যে ভাই আমি তো খেলছি। তো ইরফান বলছে ভালো, 2 ভাই মিলে যেতে হবে করবো। বলছে সে তো আলাদা ব্যাপার, আমি তো 2.5 ঘন্টা প্র্যাকটিস করে চলে এসেছি জিমে, আমার তো পাই চলছে না, আমি কি ব্যাক করবো। তো এইটা একটা ফানি স্টোরি। আচ্ছা, তারপর সত্যি যে একটা দিন হয় না যে এই দিনটা ইন্ডিয়া, হ্যাঁ, এবং ইন্ডিয়ার হয়ে যারা যারা নামছে তাদেরই সেই দিনটার নাম হয়েছে, এবং সেই দিনটা অমর হওয়ার জন্যই থাকে, হিস্ট্রিতে লেখার জন্যই থাকে। একদমই। তো ক্রিকেট হিস্ট্রি সেটাই মনে রাখে যারা জেতাবে। হ্যাঁ, একদম। তো সেদিন পাকিস্তানের লাস্ট ওভারটা যদি আমি বলি, যোগিন্দর শর্মা যখন আসলো, তো আমি স্পেশালি বলছি এই প্লেয়ারটা তো দেখিই নি, 13 রান আটকাবে কি করে 6 বলে, আর যেখানে মিসবাউল হক একা ওইরকম ভাবে দাঁড়িয়ে আছে কুম্ভের মতো,
মানে ম্যাচ বার করে দিয়েছে অলমোস্ট। প্রথম বল ওয়াইড। আচ্ছা, হ্যাঁ, প্রথম বলই ওয়াইড, বাইরে ওয়াইড। ও অবভিয়াসলি ফার্স্ট টাইম ফাইনাল ওভার বল করতে আসছে, নার্ভাস, একদম প্রেসার, হিউজ। আমরা এখানে বসে কোনো ইমাজিনই করতে পারি না সেই সময় সেই মানুষটার ভেতরে কি চলছে। আমাদেরই এখনো মানে গায়ে কাটা দিচ্ছে সেইটা ভাবলে, মানে সেই সময় তার কি অবস্থা। আর তাও এগেইনস্ট কে না, পাকিস্তান মানে মরে যাও তবু হেরো না, এরকম অবস্থা। এমন একটা নেশন যার সঙ্গে হারা চলবে না, সেটা দু দলের ক্ষেত্রেই প্রযোজ্য। তো স্টাম্পের পেছনে মহেন্দ্র সিং ধোনি দেখলাম সে দৌড়ে আসলো যোগেন্দ্র শর্মার কাছে, সে কিছু একটা বললো, কাম ডাউন করতে বললো, নার্ভাস হতে বারণ করলো। তারপরের বলটা একটু ওয়াইড এজ অফ স্টাম্পের বাইরে রাখলো, ডট বল হলো, মিসবল স্ট্রাইকে। তখন হচ্ছে 4 বলে 13, 4 বলে 12, সরি একটা ওয়াইড হয়েছে, এই 5 বলে 12। তারপরের বলটা 6 লং এর ওপর দিয়ে ফুল টস করে দিয়েছিল। হ্যাঁ, আবার আমরা তাকে গেল শেষ 6 হয়ে গেছে, মানে শেষ 4 বলে 6 রান বাকি, আর 4 বলে 6 রান আর কি আছে। আবার ধোনি দৌড়ে আসলো, আবার ওকে বোঝালো, কাম ডাউন হতে বললো। তারপরের বলটা আমরা বলি গ্রেটেস্ট মিস্টেক ইন হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট। সত্যি 4 বলে 6 রান, যেখানে সিঙ্গেলস বা ডাবলসে বেরিয়ে যায় খেলাটা, সেখানে গিয়ে অফ স্টাম্পের বাইরের বলটা স্কুপ করলো, ঠিক ফাইন লেগে সেই সিসার দাঁড়িয়ে রইলো। রবি শাস্ত্রী উপরে উঠছে, সবার মনটা উপরে উঠছে। আমি বললাম তো 6 হয়ে গেছে, পেস বোলার, তখন তো আমরা ভাবিনি যে বলটা উপরে উঠে গেছে, যেরকম ভাবে দেখিয়েছে টাইমিং এ বেরিয়ে গেছে, ম্যাচ শেষ। কিন্তু যখন বলটা আসলো, সিজন বলটা ধরলো, বল না ওয়ার্ল্ড কাপ ধরলো। ও দ্যাটস আ মানে বিউটিফুল মোমেন্ট ফর ইন্ডিয়ান টি-20 হিস্ট্রি। এবং ওই যে হিস্ট্রিটা লেখা হলো, তারপর থেকে কিন্তু ইন্ডিয়ার টিমের চেহারাটাই বদলে গেল, ইন্ডিয়ার দৃষ্টিকোণটা বদলে গেল। আর একটা জিনিস তুই জানবি, এই উইনিং ওয়ার্ল্ড কাপ 2007 ওয়ার্ল্ড কাপের জেতার পরে কিন্তু আইপিএল ভাবনা শুরু হলো, আইপিএল স্টার্ট হলো। আজকে আমরা যে আইপিএল নিয়ে এত কথা, এত চর্চা, হয়তো 2007 ইন্ডিয়া যদি না জিততো তাহলে আইপিএল হয়তো হতো না। কিন্তু যেহেতু 2007 ইন্ডিয়া জিতলো, তারপরেই তখনই বিসিসিআই বুঝে গেছিল যে টি-20 একটা বড় ভবিষ্যৎ আছে, আর ইয়াং গার্লসদের তৈরি করতে হবে। তুই বল কতগুলো প্লেয়ার সেখান থেকে তৈরি হয়ে গেল, প্রায় অলমোস্ট অনেক পুরো ব্যাচটাই তৈরি হলো, অ্যাপার্ট ফ্রম 1-2 বাদ দিয়ে আমরা ওদের লং রানে খুব ভালো পারফর্ম করতে দেখেছি। এবং এখনো একটা মাত্র জিনিস, সেটা লাস্ট বলা বাকি, 2024 ইন্ডিয়া যে ওয়ার্ল্ড কাপটা জিতেছিল আর 2007 যে ইন্ডিয়া টিম জিতেছিল, তার মধ্যে একটা প্লেয়ার কমন ছিল, সেটা হচ্ছে রোহিত শর্মা। সত্যি তাই, মানে এটা ভাবলেও যে সেই তার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, ফার্স্ট বিশ্বকাপ, আর 2024 অ্যাজ আ ক্যাপ্টেন সেই যে জেতা, 2023 সেই আমাদের মন ভাঙা দিনটার পরে সেই একটা আহমেদাবাদে একটা সেই আমরা যে মুখে ফ্ল্যাগ লাগিয়ে সামনে বসেছিলাম, সেটা ফুলফিল হলো 2007 টি-20 ওয়ার্ল্ড কাপে, যেখানে আবার আমরা মুখে রং টং লাগিয়ে ইন্ডিয়ার পতাকা নিয়ে আর বাইরে আমরা মিছিল করতে পেরেছিলাম। সত্যি তাই, মানে আমাদের সময়, মানে 2007 যে জেতাটা আজকের দিনে মানুষ কিভাবে সেলিব্রেট করে আমরা অতটা হয়তো আমি এইটুকু বুঝতে পারি না যে ক্রিকেটের সাথে, মানে এখন তো মানুষ অনেকটা প্র্যাকটিক্যাল হয়ে গেছে। মানে আমরা মানে আমারও আগে যখন মানে সেই কলকাতায় ইনফেমাস ঘটনাটা ঘটেছিল, যখন শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়া হেরে গেল 96 ওয়ার্ল্ড কাপে, যখন মানুষ সেই আগুন জ্বালিয়ে দিল, বোতল ছুড়লো, আমরা প্রায় শুনতাম যে প্লেয়াররা খারাপ খেললে মিছিল বেরোচ্ছে, তার বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিচ্ছে, এই করছে। এখন আর মানুষ হয়তো ক্রিকেটকে ভালোবাসে, ভারতীয়দের রক্তে ক্রিকেট আছে, কিন্তু এখন ধর্ণা দেয় কিছু বলতো সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, মানে এখন হয়তো সেই পাগলামোটা আর নেই যে পাগলামোটা আমরা দেখে এসেছি। মানে 2003 যখন আমরা ফাইনালে উঠলাম, সেই যে একটা আনন্দ, সেই যে একটা জয়, সেই আবেগ, আমরা যে দুপুরবেলা যে কি এক্সাইটমেন্ট নিয়ে খেলা দেখতে বসেছিলাম, মানে হেরে যাওয়ার পরে আমরা কোথাও না কোথাও মনে ডিপ ডাউনে সবাই জানতো যে এই ম্যাচটা ইন্ডিয়ার পক্ষে জেতা খুবই টাফ। কারণ 2003 অস্ট্রেলিয়া তো বাপরে বাপ, কিছু বলারই নেই তাকে। হ্যাঁ, মানে তারা ঢুকতোই, মানে ঠিক 2003 মানে অস্ট্রেলিয়াকে আমি ওই আর কি ভিভিয়ান রিচার্ডসের মানে আর কি ওয়েস্ট ইন্ডিজের সাথে তুলনা করি, যে দে কাম, গিভ মাই ওয়ার্ল্ড কাপ এন্ড আই উইল গো, এরকম একটা ব্যাপার ছিল। দে কাম এন্ড দে কনকার। হ্যাঁ, তো সেই সময় আলাদাই ব্যাপার ছিল। যাই হোক,
মানে 2007-এর এই মানে আমি মনে করি 2007-এর এই ওয়ার্ল্ড কাপ উইনটা মানে ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রিতে একটা বড় মোড়। কারণ যেরকম নানাদা বললো যে যদি আইপিএল না আসতো তাহলে আমরা আজকে যে এই ইন্ডিয়া নিউজিল্যান্ডের যে এই যে ডমিনেন্স দেখলাম T20 ক্রিকেটে, মানে একটা নিউজিল্যান্ড কিন্তু মানে নামিবিয়া নয়, নিউজিল্যান্ড কিন্তু স্কটল্যান্ড নয়, নিউজিল্যান্ড কিন্তু কোথাও অর্থে বাংলাদেশও নয়, কিন্তু যেভাবে 3টে ম্যাচ ইন্ডিয়া ডমিনেট করলো নিউজিল্যান্ডকে, ইটস ফেল লাইক যে নিউজিল্যান্ড হয়তো নামিবিয়ার সাথেই খেলছে, মানে ইন্ডিয়া হয়তো নামিবিয়ার সাথে খেলছে। মানে এইটা কিন্তু থ্যাঙ্কস টু কোথাও না কোথাও আইপিএলই। কারণ আজকে যে জেনারেশন উঠে এসছে তারা সবাই আইপিএল থেকে উঠে এসছে। তাদের এই যে একটা ম্যাচ এক্সপিরিয়েন্স, এই যে একটা এত ক্রাউডের সামনে দাঁড়িয়ে নিজেকে ম্যানেজ করার যে ব্যাপারটা, প্রেশার সিচুয়েশনটা হ্যান্ডেল করার ব্যাপারটা, সবচেয়ে বড় জিনিস এক্সপোজারটা পাচ্ছে তোর ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে, ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে, তাদের যে এক্সপিরিয়েন্সটা শোনা, তাদের সাথে ক্রিজে নেমে খেলা, এই ব্যাপারটা থ্যাঙ্কস টু আইপিএল না হলে এটা ইন্ডিয়ান ক্রিকেটের জন্য হতো না। এবং অল থ্যাঙ্কস টু দ্যাট ব্যাচ অফ 2007 যারা আমাদেরকে এই ওয়ার্ল্ড কাপ উইনটা দিয়েছিল, তার ফলে আজকে ইন্ডিয়ান ক্রিকেট এই জায়গায় দাঁড়িয়ে গেছে। যাই হোক, এটা মানে গুজবাম্পস ওলা গল্প যেটা আমরা বললাম, যাদের আশা করি তোমাদের যারা মানে 2007-এর ওয়ার্ল্ড কাপ নিয়ে অতটাও মানে আর কি জানতে না, তাদের জন্য অনেকটা ইনফরমেটিভ ভিডিও হবে। আর আমরা 2024-এর যেহেতু T20 ওয়ার্ল্ড কাপ আসছে, তো লাস্ট যে আমরা যে অ্যাজ আ রেনিং চ্যাম্পিয়ন হিসেবে যাচ্ছি, একটা পর্ব আমরা সেই নিয়ে 2024-এর গল্পটা অলমোস্ট সবাই জানে, কিন্তু তবুও আমাদের যে আবেগ অ্যাজ আ ক্রিকেট লাভার, অ্যাজ আ ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান, আমাদের যে আবেগ সেটা আমরা তুলে ধরবো। 2024-এর গল্প নিয়ে আমরা পরের এপিসোডে আসছি। তো আজকের মতো টাটা।